জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা, জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করার প্রত্যয় নতুন মন্ত্রীদের। কমছে না গ্যাস সংকট, বাড়ছে লোডশেডিং, জনদুর্ভোগের সঙ্গে বন্ধ হচ্ছে কলকারখানা। রামপুরা খাল পারাপারে নির্মাণ হচ্ছে ৩ সেতু, স্বস্তির বদলে ভোগান্তির শঙ্কা। আসসালামু আলাইকুম। আতকেয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আইগেস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বের নতুন অধ্যায় শুরু হলো ৭১-এর বীর শহীদদের স্মরণ করে। শপথ নেয়ার পর প্রথম কর্মসূচিতে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে তার এই প্রথম শ্রদ্ধা নিবেদনকে ঘিরে স্মৃতিসৌধে ছিল গাম্ভীর্য আর আবেগের আবহ। ইফতেখার রেজার রিপোর্ট। ৭১-এর রক্তস্নাত ইতিহাসের সাক্ষী এই প্রান্তর, যেখানে একটি জাতির স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন লাখো শহীদ। সেই স্মৃতির মিনারে আজ শ্রদ্ধা জানালেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:15টায় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। ফুলের সঙ্গে যেন নীরবে ফিরে এলো ৭১-এর সেই আত্মত্যাগের স্মৃতি। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। নিস্তব্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে তখন বিউগলে বেজে ওঠে করুণ সুর। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় ৩ বাহিনীর চৌকস দল। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাত্র একদিন আগেই বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি। ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয়েছে তার এই নতুন অধ্যায়। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকা থাকবে তার, আর দেশের মানুষের প্রত্যাশা সমৃদ্ধ দেশ গড়তে অবদানও থাকবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সরকারের নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সচিং প্রু জেরি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের পর দোয়ায় অংশ নেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এ সময় এলজিইডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও বিমান মন্ত্রী জানান, জনগণের জন্য সরকারকে আরও গতিশীল করতে কাজ করবেন তারা। বাংলাদেশের যে সমস্যাগুলো, যে কথাগুলো সম্বন্ধে তিনি নিজে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল রয়েছেন, সেই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশের ফেস, মানে যে আমাদের বাংলাদেশ বিমান, আমাদের সিভিল এভিয়েশন, পর্যটন কর্পোরেশনকে যেভাবে তিনি সাজাতে চান, সেটার লক্ষ্যে তিনি হয়তো পরিবর্তন এনেছেন। নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ঠাকুরগাঁও ১ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া ঠাকুরগাঁও ১ আসনে দ্রুতই উপনির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। শুক্রবার রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে। আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর উপনির্বাচন আয়োজন করবে ইসি। গ্যাস সংকটের পাশাপাশি সারা দেশে বিদ্যুৎ সংকটও
প্রকট হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে লোডশেডিং বাড়িয়েছে বিদ্যুৎ বিভাগ। গ্যাস না পেয়ে অনেক কলকারখানা বন্ধ করে শ্রমিকদের ছুটিতে পাঠানোর ঘটনা ঘটেছে নরসিংদী সহ দেশের অনেক জেলায়। এদিকে গ্যাসের চাপ কম থাকায় রাজধানী সহ সারা দেশের সিএনজি পাম্প স্টেশনে গাড়িতে চাহিদা অনুযায়ী গ্যাস নেওয়া যাচ্ছে না। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গাড়ি চালকদের। নরসিংদীর বিশ্বজিৎ সাহাকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান জাবেদ। গত এক মাস ধরে চলছে গ্যাস সংকট, যার প্রভাব দেশের শিল্পাঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ছে। কারখানাগুলো উৎপাদন কমিয়ে দিয়েছে, কোনো কোনো ইউনিট বন্ধ রেখে শ্রমিকদের ছুটিতে পাঠানো হয়েছে। নরসিংদীতে কয়েকশো শিল্প কারখানায় উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে। এর ফলে রপ্তানি আদেশ কমার পাশাপাশি সরবরাহ করতে না পারায় লোকসান গুনতে হচ্ছে উদ্যোক্তাদের। গ্যাস এবং বিদ্যুতের সাপ্লাই বরাবর দিতে না পারি, তাহলে আমি মনে করি আগামী দিনে যে সংকটটা দাঁড়াবে সেটা হচ্ছে যে শ্রমিক ম্যানেজমেন্ট একটা সংকট দাঁড়াবে। আপনি জানেন যে আমাদের 7 তারিখের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়ার একটা বাধ্যবাধকতা রয়েছে। তো আমরা মিল মালিকরা জানি না যে আমাদের এই মাসের বেতন আমরা কিভাবে দিব। তো এটা একটা আমি মনে করি জাতীয় সংকটে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের লাইনে গত 20 দিন থেকে 25 দিন যাবত টোটালি কোনো গ্যাস নাই, যার কারণে আমাদের ফ্যাক্টরিগুলো ম্যাক্সিমাম টাইমে বন্ধ থাকে। আর যেটুকু একটু বিদ্যুৎ পাই 1 ঘন্টা 2 ঘন্টা, ওই দিয়ে বিদ্যুৎ চলে। আমার যেখানে প্রায় 45 টন প্রোডাকশন দেওয়ার কথা, সেখানে আমার এখন প্রোডাকশন হয় 12 টন বা 10 টন বা 15 টন। শুধু শিল্প কারখানায় নয়, বাসাবাড়িতেও চাহিদা মতো গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। এতে পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। একই অবস্থা সিএনজি ফিলিং স্টেশনেও। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পর্যাপ্ত গ্যাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গাড়ি চালকরা। কোনো কোনো সময় 3বারও নিতে হয়। তো 3বার গ্যাস নিতে হলে কোনো কোনো পাম্পে দেখা যায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সিরিয়াল থাকে, তখন তো আমরা সময় ক্যাপচার করতে পারি না। কালকে 29টা ঢুকছে একবার, আরেকবার ঢুকছে 190 টাকার, আর রাত্রে 170 টাকা ঢুকছে। কাঁচা বাজারে যে দাম, যে কয় টাকা ভাড়া মারি, বর্তমানে গ্যাসের যে সমস্যা, গ্যাসের কারণে মানে একবারে বেহাল অবস্থা বর্তমানে। সিএনজির চাপ একেবারে না থাকায় অনেক পাম্প স্টেশন বন্ধ রাখতেও দেখা গেছে। সংকটের সমাধান কবে হবে তাও জানা নেই তাদের। আমাদের গ্যাস তো চরম আকারের সংকট, তো বলার বাহিরে। গত কয়েকদিন থেকে তো দিনে রাতে 24 ঘন্টাই বলতে গেলে গ্যাস ছিল না। গত রাতে কিছু গ্যাস আসছে অল্প, আবার তো এখন দিনে আপনারা দেখতেছেন তো সব স্টেশন বন্ধ, পাম্পগুলো বন্ধ। গ্যাস সংকটের সাথে বিদ্যুৎ সংকটও প্রকট আকার ধারণ করছে। গ্রামে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে নাগরিকদের। রাজধানীতেও বাড়ছে লোডশেডিং। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। 40 মিটার দৈর্ঘ্যের 3টি সেতু তৈরি হচ্ছে 91 কোটি টাকায়। ব্যয়বহুল এ প্রকল্প আবার তৈরি হয়েছে কোনো ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই ছাড়াই। রামপুরা খালের মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে 3টি সেতু নিজেদের অর্থ খরচ করে তৈরি করছে ডিএনসিসি। কিন্তু এসব সেতু স্বস্তির বদলে ভোগান্তি বাড়ানোর পাশাপাশি যানজটের কারণ হবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। আফতাবনগর আর বনশ্রী দুই এলাকার মাঝে বয়ে গেছে রামপুরা খাল। দুই এলাকার সংযোগ তৈরিতে একটি খালের উপরই তৈরি হচ্ছে 3টি পৃথক সেতু। 3টি সেতু তৈরি হচ্ছে মাত্র 1.5 কিলোমিটার জায়গায়। একটি পথচারী আর 2টি যানবাহন চলাচলের জন্য তৈরি করছে সংস্থাটি। ব্যয় হচ্ছে প্রায় 91 কোটি টাকা। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই প্রকল্পের আগে হয়নি কোনো ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই। মাত্র 2 মাসের মধ্যেই তড়িঘড়ি করে প্রকল্প পাশ করেন উত্তরের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ। অনিয়মের এ প্রকল্পে এরই মাঝে শেষ হয়েছে একটি পথচারী সেতুর কাজ। সেতুর উচ্চতা বাধাগ্রস্ত করতে পারে পানিপথের যোগাযোগও। রামপুরা খালের দুপাশের বাসিন্দাদের ভোগান্তির কথা বিবেচনা করে তড়িঘড়ি করে 3টি সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে এর ফলাফল কি হবে তা নিয়ে স্পষ্ট ধারণা ছিল না ডিএনসিসির, যার ফলে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর গবেষণা বলছে এই 3টি সেতু দিয়ে চলাচলের ফলে গড় যাত্রা সময় কমবে না, উল্টো বাড়বে। MIST ট্রাফিক সিমুলেশন করে 4টি সম্ভাব্য ফলাফল তুলে ধরেছে। সহজ করে বললে, যেখানে বনশ্রী থেকে রামপুরা হয়ে আফতাবনগর যাওয়ার পথ
যানজট ছাড়া 10 থেকে 12 মিনিটের সেতু তৈরি হলে সে পথ দাঁড়াবে 20 থেকে 25 মিনিটে। একই সাথে খালের পাশের রাস্তায় যানবাহনের চাপ বাড়বে কয়েক গুণ, তৈরি হবে ভয়াবহ যানজট। প্রকল্প অনুমোদনের আগে এ নিয়ে কোনো ধারণাই আমলে নেয়নি সংশ্লিষ্টরা। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন নগর পরিকল্পনাবিদরাও। সমীক্ষা ছাড়া একটা সিটি কর্পোরেশন কিভাবে ব্রিজ করতে পারে? এটা তো কোনোভাবেই এটা অ্যালাউ করবার সুযোগ নেই। তাহলে এই যে টাকাটা অনুমোদন দিল, ইমপ্লিমেন্টেশনে গেল, তাহলে এই কর্তৃপক্ষকে তো দায়ী করা উচিত যে কীভাবে রাষ্ট্রের টাকা ব্যয় করে আমরা 3টা ব্রিজ করলাম যার সমীক্ষাই হয়নি। তো এটা একটা কারিগরি অপরাধ। এই অপরাধগুলো একের পর হয়ে যাচ্ছে এবং এমন অনেক, আমরা তো আগে বলতাম যে সমীক্ষাগুলো দুর্বল, এখন দেখা যাচ্ছে সমীক্ষা ছাড়াই ব্রিজ হচ্ছে। তাহলে তো আসলে আমরা কোনো পরিবর্তন তো দেখা যাচ্ছে না, বরঞ্চ সরকারি টাকা খরচ করে দেখা যাবে এখানে আরও যানজট বাড়ছে। ডিএনসিসির বর্তমান প্রশাসক দায় দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া প্রশাসনের উপর। বলছেন নিজস্ব অর্থে এই প্রকল্প বাস্তবায়ন ডিএনসিসির তহবিলে চাপ বাড়িয়েছে। সিটি কর্পোরেশন অর্থ অলরেডি ব্যয় হয়ে গেছে, সেই ক্ষেত্রে তো এখানে আর প্রকল্পটাকে বন্ধ করার আমি কোনো যৌক্তিকতা দেখিনি। হয়তো ইমার্জেন্সি বেসিসে এই কাজটা করলে ভালো হতো, যেহেতু আমরা এটার সুফল পেতে পেতে আর আমার কাছে কেন যেন মনে হয় যে আরও কিছুদিন সময় লাগবে। এই হলো অবস্থা। টেন্ডার প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল তারা একটু ফিজিবিলিটি স্টাডি করে চিন্তাভাবনা করে কাজটা করলে ভালো হতো। চুক্তি অনুযায়ী 2026 সালের ডিসেম্বরে 3টি সেতু জনসাধারণের জন্য উন্মুক্ত করার কথা রয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠানের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব মঞ্চে পৌঁছে দিতে আরাফাত রহমান কোকোর অবদান জাতি চিরদিন মনে রাখবে। সকালে জাতীয় প্রেসক্লাবে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, আরাফাত রহমান কোকো কেবল একজন ক্রীড়া সংগঠকই ছিলেন না, ছিলেন একজন স্বপ্নবান মানুষ। ক্রিকেটে আরাফাত রহমান কোকোর অবদান জাতির কাছে তুলে ধরার সঙ্গে ক্রীড়াক্ষেত্রে তার আদর্শ অনুসরণের আহ্বান জানান মন্ত্রী। চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে বিষাক্ত গ্যাসে 10 শ্রমিকের মৃত্যুতে দ্রুত ক্ষতিপূরণ এবং অসুস্থ শ্রমিকদের চিকিৎসা সহ পুনর্বাসনের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম সমন্বয়ক রবিউল হক শিমুল। এ সময় স্কপ নেতারা বলেন, সাম্প্রতিক শিপইয়ার্ড দুর্ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত সহ এ ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনতে হবে। সংগঠনের নেতারা অভিযোগ করেন, আন্তর্জাতিক মানের গ্রিন সার্টিফিকেটধারী ইয়ার্ডে এমন দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয় মালিকপক্ষকে বহন, তদন্ত কমিটিতে শ্রমিক পক্ষের প্রতিনিধি অন্তর্ভুক্তি, নিয়মিত সরকারি পরিদর্শন জোরদার এবং জাহাজ ভাঙা শিল্পের নিম্নতম মজুরি 22,000 টাকা বাস্তবায়নের দাবি জানানো হয়। এবারে অর্থনীতির খবর। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে 5,482 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম ভ্যাট সহ 2,46,110 টাকা নির্ধারণ করেছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সকালে বিজ্ঞপ্তি দিয়ে নতুন দাম নির্ধারণের তথ্য জানিয়েছে সংগঠনটি। নতুন এ দাম আজ সকাল 10টা থেকে কার্যকর হয়েছে। দাম বাড়িয়ে 21 ক্যারেটের প্রতি ভরি 2,35,030 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,01,846 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,64,812 টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। এর আগে সর্বশেষ গত 20 আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা, জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করার প্রত্যয় নতুন মন্ত্রীদের। কমছেই না গ্যাস সংকট, বাড়ছে লোডশেডিং, জনদুর্ভোগের সঙ্গে বন্ধ হচ্ছে কলকারখানা। রামপুরা খাল পারাপারে নির্মাণ হচ্ছে 3 সেতু, স্বস্তির বদলে ভোগান্তির শঙ্কা।
এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।